গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লীলা মজুমদারের লেখা নেপোর বই, আজ দ্বিতীয় পর্ব। তার পরের রবিবারে গুপি এসেই বলল, একটা মুশকিল হচ্ছে স্পেস স্টেশনটাকে নিয়ে। ছোট মামা বলছে নাকি মাধ্যাকর্ষণের এলাকা ছাড়বা মাত্র ওটাকে 3 সেকেন্ডে একবার করে পাক খেতে হবে, নইলে ধপাস করে পড়ে যাবে। তাহলে তো জিনিসপত্র ভেঙে চুরে মাথায় মাথায় ঠোকাঠুকি খেয়ে একাকার হবে। মহাকাশযানগুলি বা সারানো হবে কি করে? আমি আঁতকে উঠলাম। তাহলে আমাদের বাতাসের বোতলের ব্যবসার কি হবে? ডাকুইট দিয়ে যে অক্সিজেন তৈরি হবে তাকে রাখব কিসে? গুপি বিরক্ত হয়ে বলল, এই বিদ্যে নিয়ে হয়েছে তোর চন্দ্রযাত্রা। বাতাসের বোতল পাতলা প্লাস্টিকের হবে, তাও জানিস না? কাঁচ তো বেজায় ভারী। কিন্তু মিনিটে 20 বার ঘোরালে বাতাস থেকে মাখন টাখন না উঠলে বাঁচা যায়। ছোট মামা এই নিয়ে এত বেশি ভাবছে যে এবারও পরীক্ষায় কি হয় কে জানে। ছোট মাস্টার সেদিন আগেই এসেছিলেন। জানলার ধারে দাঁড়িয়ে ধনেপাতা চিবুচ্ছিলেন আর তেওয়ারির দোকানের বুড়িকে অবাক হয়ে দেখছিলেন। এবার তিনি হঠাৎ পকেট থেকে সবুজ মলাটের একটা বই বের করে বললেন, ছোট মামাকে ভাবতে বারণ কর, বরং পড়াশুনো করুক। এই বইতে লেখা আছে কি করে কলকব্জার সাহায্যে বাইরের খোলটা পাক খাবে, অথচ ভেতরকার জিনিসপত্র শূন্যে ঝুলে থাকবে, এতটুকু নড়বে না। এই দেখো ছবি, এই লোকগুলো 7 ঘন্টা পাক খেয়েছে, মাখন টাখন কিচ্ছু ওঠেনি। তারপর গুপি আমার দিকে ফিরে বলল, ও কি, তোর চোখ লাল কেন? রামকানাই মাছের কচুরি এনেছিল। আমার গোল টেবিলে সেগুলোকে নামিয়ে রেখে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, লাল হবে না তো কি, 2 দিন ধরে পাতি বেড়ালের শোকে কান্নাকাটি হয়েছে যে। তাই শুনে গুপি আর ছোট মাস্টার দুজনে অবাক। সে কি, নেপোর সাংঘাতিক কিছু হয়েছে নাকি? রামকানাই বলল, হবে আবার কি, পেয়ারের বেড়াল হাওয়া। আজ 3 দিন সে বাড়ি আসেনি। ছোট মাস্টার বললেন, গেল কোথায়? শুনে রামকানাইয়ের সে কি হাসি। গেছে কার বাড়ির পাতকুড়নি খেতে। ভারী রাগ হল। চেঁচিয়ে বললাম, মোটেই না, নেপো কারো পাতকুড়নি খায় না, বিদঘুটে ওকে ভুলিয়ে নিয়ে গেছে। ছোট মাস্টার বললেন, বিদঘুটে আবার কে? আমি কিছু বলার আগেই রামকানাই সর্দারি করে বলল, ওই যে নোটে কান কেঁদো হুলো, তাছাড়া আবার কে? শুধু কি ডাস্টবিন ঘেটে ওর অমন গতর হয়েছে নাকি? গোলগাল বেড়াল দেখলেই তাকে ভুলিয়ে অন্ধকার গলিতে নিয়ে কপ। নেপো হতভাগাকে পই পই করে মানা করেছি, ওর সঙ্গে মিশিস নে, তা কে কার কথা শোনে? এখন বোঝো টেলা, কোথায় ঠ্যাং ছড়িয়ে। রামকানাই চুপ করল। আমি বললাম, এ পাড়া থেকে গত 6 মাসে 31টা বেড়াল নিখোঁজ, কালো মেমের হলদে টেবি পর্যন্ত। বিটঘুতে অত বেড়াল খায়নি, আর খাই যদি তো আমার নতুন খাতা নিয়ে গেছে কেন? ছোট মাস্টার বললেন, নিতাই সামন্তকে বললে হয় না, যে অত চোরাই গাড়ি খুঁজে দেবে সে একটা সামান্য বেড়াল খুঁজে দিতে পারবে না? এই কথা আমার আগে মনে হয়নি। গুপি বলল, আমার ছোট মামাকেও বললে হয়, তার খুব বুদ্ধি। সে বলেছে চাঁদে মাটি নিয়ে যেতে হবে, ওখানকার মাটিতে ফসল হবে না। তাছাড়া কেঁচোও নিয়ে যেতে হবে, তারা তলার মাটি ওপরে তোলে, তাহলে বেশি ভারী ভারী ট্রাক্টর নিতে হবে না। বড় মাস্টার ঠিক সেই সময় এসে ঘরে ঢুকলেন। বড় দেরি হয়ে গেল পানু, ওই রাকেশ আর বকু ভূতের ভয়ে আজ কিছুতেই বাড়ি থেকে বেরোবে না। শেষ পর্যন্ত নিজে গিয়ে টেনে বের করে আনতে হলো। নাকি মোড়ের ওই কোম্পানির আমলের গুদম বাড়ির দেয়াল থেকে ভূত নামতে অনেকে দেখেছে, সাহেব মেম ভূত। সেজে গুজে নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে যায়, কারো দিকে তাকায় না। গুপি বলল, কিছু বলে না তো ওরা ভয় পায় কেন? বড় মাস্টার বললেন, সে কথা কে বলে? ছোট মাস্টার বললেন, পানুর অমন ভালো বেড়ালটাকে খুঁজ পাওয়া যাচ্ছে না। তাই নাকি? রামকানাইকে দিয়ে পাড়া খোঁজাও। ওই চীনে হোটেলের পেছনে ঠান্ডা ঘরের কাঠের সিঁড়িতে রোজ রাতে বেড়ালদের সভা বসে, আমি নিজের চোখে দেখেছি। তাদের মধ্যে নেপো আছে কিনা একবার দেখে আসুক। রামকানাই ঝুরি ভাজা এনেছিল। সে বললে, সে কি আর বাকি রেখেছি মাস্টারবাবু, সিঁড়িতে ঠিক ঠিক করছে বেড়াল।
কোন সময় হোটেল থেকে চিংড়ি মাছের খোলা বাইরে পড়ে সেই আশাতেই বসে আছে। কিন্তু তার মধ্যে নেপো নেই, তিনি কাঁটা কি খোলা খান না। পানুদাদা মাছ বেচে দিলে তবে তিনি মুখে তোলেন। বড় মাস্টার চেয়ারে বসে বললেন, খায় না আবার? তেমন অবস্থায় পড়লে না খায় এমন জিনিস থাকে না। একবার আমরা বড় বোট নিয়ে প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপে গুয়ানো খুঁজছিলাম। সমুদ্রের পাখিদের ময়লা জমে থাকে, তাকেই গুয়ানো বলে। বাজারে চড়া দামে বিক্রি হয়। একটা ছোট্ট দ্বীপে উঠেছি। সমুদ্রের তীরে অনেকটা বালি, দ্বীপটা কিন্তু পাথরের তৈরি, ওপরটা চ্যাপ্টা। পাথরের খাঁজে খাঁজে যেখানে মাটি একটু পুরু, সেখানেই বেঁটে বেঁটে গাছপালা। ঝর্ণাও আছে নিশ্চয়ই। ভাবলাম এখানে নোঙর করে 2 দিন বিশ্রাম করা যাবে। দেখে মনে হলো মাছের আর পাখির ডিমের অভাব হবে না। নৌকোর ক্যাপ্টেন আর আমি আর আমার পোষা বেড়াল ম্যাও আগে নামলাম। আমরা দেখে এলে অন্যরা নামবে। তবে অনেকেরই খুব রাগ, ম্যাও নামছে অথচ তাদের অপেক্ষা করতে হচ্ছে। যাই হোক, আমরা বালি পেরিয়ে হাঁচড় পাঁচড় করে দ্বীপের পাথুরে গাবে উঠতে লাগলাম। দেখতে দেখতে নৌকো আমাদের চোখের আড়াল হয়ে গেল। আগে আগে ক্যাপ্টেন, তারপর আমি, আমার কাঁধে ম্যাও বসে। ক্যাপ্টেন বলল, দ্বীপটা যেন একটু অদ্ভুত ঠেকছে, পাখির ডাক নেই কেন? সত্যি, এমন চুপচাপ দিক কখনো দেখিনি। সমুদ্রের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না। গুয়ানো ছেড়ে দিলাম, একটা জন্তু জানোয়ার বা পাখি কিচ্ছু দেখতে পেলাম না। তার উপর ম্যাও ঘাড়ের লোম ফুলিয়ে কেবলই রেগে গড়গড় করতে লাগল। যাকে গাছগাছরা ভেবেছিলাম তাও দেখলাম কাঁটা ঝোপ ছাড়া কিছু নয়। অনেক খুঁজে ছোট্ট একটা ঝর্ণা পেলাম। আর একটু রোদ উঠলে কি সাংঘাতিক গরম হবে ভেবে তাড়াতাড়ি পাথর বেয়ে নামতে লাগলাম। ওই ন্যাড়া পাথর তেতে উঠলেই হয়েছে আর কি। খানিকটা পথ বাকি থাকতে অবাক হয়ে চেয়ে দেখি সমুদ্রের তীর চাঁচা পোছা। দূরে জলের উপর একটা কালো দাগ, ক্রমে ছোট হতে হতে শেষটা মিলিয়ে গেল। নাবিকদের নামতে দেওয়া হয়নি বলে তারা রেগেমেগে আমাদের ফেলে চলে গেছে। হতাশ হয়ে যেখানে ছিলাম বসে পড়লাম। অমনি ম্যাও এক লাফে আমার ঘাড় থেকে নেমে রেগে 3 গুণ বড় হয়ে গড়গড় করতে লাগল। দেখি পাশেই একটা গুহার মুখ। রোদ থেকে আশ্রয়ের আশায় ঢুকে পড়লাম তার ভেতরে। খানিক দূর গিয়ে ঘুটঘুটে অন্ধকারে এখানে ওখানে জোড়া জোড়া চোখ জ্বলছে। টর্চের আলো ফেলে দেখি পাথরের থাকে থাকে বেড়াল, কালো, হলদে, সাদা, ছাই, পাটকিলে। বোধহয় ম্যাওকে দেখেই তারা সব উঠে দাঁড়িয়ে 4 পা এক জায়গায় জড়ো করে পিঠ কুলোর মতো বাঁকিয়ে পাথরের উপর নখ ঘষতে লাগল। তার খড়খড় শব্দে আমাদের গায়ে কাঁটা দিল। ম্যাও একেবারে কাঠ। কোনো মতে হোঁচট খেতে খেতে পড়িমড়ি করে গুহা থেকে বেরিয়ে বাঁচলাম। অবাক হয়ে দেখি আমাদের নৌকো আবার ফিরে আসছে। আমরা নিচে পৌঁছবার আগেই ম্যাও গিয়ে নৌকোয় উঠে পাটাতনের তলায় গুটিসুটি হয়ে বসে পড়ল। বিড়ালের খাদ্যের কথাই যদি বলো, ওই দ্বীপে তারা খেত কি? পাখি নেই, প্রাণী নেই, গাছপালা নেই, হয়তো পরস্পরকেই। ছোট মাস্টার বললেন, না না, নিশ্চয়ই সমুদ্রের মাছ ধরে খেত। ঢেউয়ের সঙ্গে যেসব ঝিনুক, শামুক, তারা মাছ, সমুদ্রের ঘোড়া, জেলিফিশ বালির উপর এসে পড়ে, তাও খেত। বড় মাস্টার বললেন, পরে শুনেছিলাম এক জাহাজের ক্যাপ্টেনের 2টো বেড়াল ছিল। তাদের উৎপাতের টেকা দায় হয়ে উঠেছিল বলে নাবিকেরা লুকিয়ে ওদের ওখানে ফেলে দিয়ে গেছিল। ওরা নাকি টিনের মাছ ছাড়া কিছু খেত না। এদিকে নাবিকেরা শুকনো মাংস পেত। ওইসব বেড়াল নিশ্চয়ই তাদেরই বংশধর। ঠিক এই সময় ঠান্ডা ঘরের দিক থেকে খুব জোরে কতগুলো ঠক ঠক শব্দ। তারপরেই এমনি ঝনঝন যে কান ঝালাপালা হয়ে গেল। বড় মাস্টার ব্যস্ত হয়ে পড়লেন, কি জানি ওর বাড়িতেই কিছু হলো না তো, পঙ্গু বউ একলা আছে। ছোট মাস্টার বললেন, বরফ ফাটলে ওইরকম শব্দ হয়। রাকেশ আর তার বন্ধুরা বলছিল যে ঘর এত বেশি ঠান্ডা করে ফেলেছে যে কয়েকটা পেঙ্গুইন পাখি দেখা দিয়েছে। গুপি বলল, ওরা তো ভূত দেখে।
সেদিন সবাই একটু তাড়াতাড়ি চলে গেল। রামকানাই ঘরে এসে বলল, 3 জনে এসে 25টা কচুরি সাঁটালো, অথচ বেড়ালের একটা গতি করতে পারল না। আমার কিন্তু বুড়ি মেমকেই সন্দেহ হয়। আমি বললাম, ওর বেড়ালও তো গেছে, তুমি সবাইকে সন্দেহ করো। সবাইকে সন্দেহ না করি বা করি কি? তুমি তো তেওয়ারির দুঃখে গলে যাও। আহা বেচারা, রোদে বৃষ্টিতে চাটায়ের ছাউনির নিচে বসে চা জল খাবার তৈরি করে আর বিক্রি করে। রাতে শোবার একলা ভালো জায়গা পায় না, হ্যানা ত্যানা কত কি বলো। জানো ওই 4তলা ঠান্ডা ঘরটির মালিক কে? ওই তেওয়ারি ছাড়া আর কেউ নয়। তোমার বাবাকে তেওয়ারি কিনে ফেলতে পারে, তা জানো? ভীষণ রেগে গিয়ে গড়বড় করে গাড়িটা চালিয়ে জানলার কাছে গেলাম। দেখলাম বুড়ি ভিখিরি তেওয়ারির সঙ্গে কি নিয়ে ঝগড়া করছে। রামকানাইও জানলার ধারে এসে বলল, ওই আরেকজন। আমার হাত দিয়ে ওর জন্য কত পয়সাই না পাঠিয়েছে তুমি। তোমার মার কাছ থেকে চেয়ে খদ্দরের চাদর পর্যন্ত ওকে দিয়ে আসতে হয়েছে। আর তেওয়ারি তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করার আগে শালপাতার ঠোঙা ভরে ওকে ঝর্তি পড়তি খাবার দেয়। তাই নিয়েই আবার ঝগড়া করে বুড়ি। আর ওই যে মোড়ের মাথায় দাঁড়িয়ে অনেক রাত একটা বুড়ো ভিক্ষে করে, চোখে দেখে না, মুখে কথা নেই, শুধু হাতটা পেতে দেয়। ওকে দেখে সকলের দয়া হয়, সবাই পয়সা দেয়। দুজনার তফাৎটা দেখেছ তো? আমি বললাম, তা দেখেছি, তাই বলে ঝগড়াটি বুড়িকে চাদর দেব না কেন? ওরও তো ঠান্ডা লাগে। রামকানাই বলল, তা লাগে বই কি, তাছাড়া ঝগড়াটি বুড়ি আর ভালো মানুষ বুড়ো একই লোক। শুনে আমি হাঁ। তাকিয়ে দেখি বুড়ির তেওয়ারির নিজের ভাগ থেকে আরও 2টো পুরি নিয়ে ঝগড়া শেষ করে খাবারগুলোকে কোঁচড়ে বেঁধে তরতর করে ঠান্ডা ঘরের বাঁশের ভাড়া বেয়ে ওপরে উঠে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ভাড়ায় চড়ার আগে একবার চারদিকে চেয়ে দেখল। মুখের ওপর রাস্তার আলো এসে পড়ল। অবাক হয়ে দেখলাম রামকানাই ঠিকই বলেছে। মোড়ের মাথার বুড়োর আর ঝগড়াটি বুড়ির মুখ অবিকল এক। বললাম, রামকানাইদা, ওরা তো যমজও হতে পারে। রামকানাই কাষ্ঠ হেসে বলল, তাহলে দুজনকে একসঙ্গে দেখা যায় না কেন? না পানুদা, পৃথিবীতে কাকেও বিশ্বাস হয় না, বিশেষ করে তোমাদের নতুন বন্ধু ওই ছোট মাস্টারটিকে তো নয়ই। এদিকে তলাপাত্র বলতে বুড়ো মাস্টার অজ্ঞান, ওর কপালে দুঃখ আছে বলে রাখলাম। এই বলে রামকানাই দরজা খুলে দিতে গেল। মা বাবা নেমন্তন্ন খেয়ে ফিরে এসেছেন, সঙ্গে আবার কাকু আর নিতাই সামন্তও এসেছিলেন। নিতাই সামন্তকে আজকাল এই পাড়ায় রাতে ডিউটি দিতে হয়, তাই 1 পেয়ালা গরম চা না হলে চলে না। 1 পেয়ালা মানেই 2 পেয়ালা আর গোটা 2 পান। আমি গাড়ি চালিয়ে বসবার ঘরে গিয়ে ওদের কথাবার্তা শুনতে লাগলাম। খালি বিনু তালুকদারের অদ্ভুত বুদ্ধির গল্প। বিনু তালুকদারের চেহারা নাকি দিল্লির 2-1 বড় কর্তা ছাড়া কেউ দেখেনি, তার টিকটিকিদেরও কেউ চেনে না, এখানকার পুলিশ বিভাগের কেউ তো নয়ই। নিতাই সামন্ত 1 টিপ চুন দাঁতে লাগিয়ে বললেন, কে জানে মশাই, ওই যে লোকটাকে সন্দেহ করে আজই রাতের অন্ধকারে ভূতের গলিতে যাচ্ছি, সেই হয়তো বিনু তালুকদারের গুপ্ত গোয়েন্দা, ছদ্মবেশে বেড়াচ্ছে। আমারও বেশি ভূতের ভয় নেই, কারণ প্রথমত ভূত আছে বলেই বিশ্বাস করি না, দ্বিতীয়ত আমার হাতে গুরুদেবের দেওয়া অব্যর্থ মাদুলি বাঁধা আছে, ভূতে আমার কিছু করতে পারবে না। নিতাই সামন্ত চলে গেলে পর বাবা বললেন, ওই গুপিটার পাল্লায় পড়ে তুইও যেন পড়াশোনা ছেড়ে দিয়ে শুধু চাঁদে যাবার জোগাড় যন্ত্র করিস না, চাঁদে গেলেই হলো আর কি। আমি বললাম, না বাবা, শুধু চাঁদে যাওয়া নয়, চাঁদ থেকে আরও দূরে যাওয়া হবে, ওটা হলো প্রথম স্টেশন, ওখানেই নাকি টিকিট কাটতে হবে, গুপির ছোট মামা বলেছেন। শুনে বাবা তো হেসেই কুটোপাটি, আর ছোট মামা, আরে তোদের গুপির ছোট মামা তো ফেরারি আসামি, 1 বাক্স স্ক্রুট্রু নিয়ে হাওয়া, লিখে গেছে সামান্য বিএসসি পাশ করে তার কিচ্ছু হবে না, সে চাঁদে যাওয়ার চেষ্টায় আছে। আমার কান্না পেল, তাহলে গুপি কি আমাকে না নিয়েই ছোট মামা চাঁদে চলে গেলেন নাকি? জমি টমি কিনে রেখেছেন বোধহয়, কিন্তু
বাবা এত বেশি হাসতে লাগলেন যে থামতে হলো। বাবা বললেন, না না, অত ভাবনার কিছু নেই। চোঁয়া ঢেকুর ওঠাতে সে আবার ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে আবার সেই ঝনঝন শব্দ। আমি বললাম, বরফ ফাটছে, ওখানে পেঙ্গুইন গজিয়েছে। বাবা এমন আশ্চর্য হয়ে গেলেন যে হাসি থেমে গেল। আমি যদি হাঁটতে পারতাম, একদিনও বাড়িতে থাকতাম না। আরও 7 দিন কেটে গেল, নেপোর কোনো পাত্তা নেই। মেজো কাকু বললেন, একটা পার্সিয়ান ক্যাট এনে দিই, কি বলিস? বাড়ি ছেড়ে এক পা নড়বে না, এই বড় সাইজের, ছাই রঙের গা, নীল চোখ। বেড়ালকে বেড়াল, কুকুরকে কুকুর, পাতি বেড়ালকেও পোষে নাকি? খুব দুঃখ হলো। বললাম, কেন পুষবে না? আমাদের এই বাড়িতে 8টা ফ্ল্যাট, প্রত্যেকের একটা করে বেড়াল ছিল। এখন অবশ্যই সবার নেই। 3 নম্বর, 4 নম্বর আর 7 নম্বরের বেড়ালও অদৃশ্য হয়ে গেছিল। তবে তারা ফিরে এসেছে। বিদ ঘুটে তাদের খায়নি, রামকানাই যতই বলুক না কেন। ছোট মাস্টার বললেন, এ তো ভারী ইন্টারেস্টিং ব্যাপার। আপনার বন্ধু নিতাই সামন্ত এই নিয়ে একটু তদন্ত করলে পারেন। মেজো কাকু চটে গেলেন, রেখে দিন সব বাজে কথা। সে এখন নিজের কাজ ফেলে বেড়ালের পেছনে ঘুরুক আর কি। বড় মাস্টার মশাই না থাকলে ছোট মাস্টারের বেজায় সাহস বেড়ে যায়। তিনি বললেন, আহা, এমনও তো হতে পারে যে গাড়ি চুরি আর বেড়াল চুরি দুটো আলাদা ব্যাপার নয়। মেজো কাকু অবাক হয়ে ছোট মাস্টারের দিকে তাকিয়ে রইলেন। ঠিক সেই সময় বড় মাস্টার এসে ঢুকলেন। মেজো কাকু তাঁকে তলাপাত্রের মন্তব্যটা বলে খুব হাসতে লাগলেন। বড় মাস্টার মশাই বেশ গম্ভীর মুখেই বললেন, তাহলে বুঝতে হবে কি যে এখনও নেপোকে পাওয়া যায়নি, আর তলাপাত্রের মতে চোরাই গাড়ি আর হারানো বিল্লি একসঙ্গে পাওয়া যাবে? তা কিন্তু কিছুই বলা যায় না। হয়তো চোরাই গাড়ির গোপন কারখানায় ইঁদুরের উপদ্রবে টেকা যাচ্ছিল না বলে ওরা বেড়াল আমদানি করেছে। কি বলো তলাপাত্র? তলাপাত্র লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপ করে রইল। বড় মাস্টার বললেন, তাহলে শোনো, বর্মায় একবার দেখা গেল যখনই এইটুকু বলেছেন, এমনি সময় হন্তদন্ত হয়ে গুপি এসে উপস্থিত। তার চোখ মুখ দেখে বুঝতে পারলাম একটা কিছু হয়েছে। সে ভীষণ উত্তেজিতভাবে বলল, ছোট মাস্টার মশাই, আপনি ঠিকই বলেছিলেন। এক্ষুনি দেখলাম 2-3 জন লোক জালে জড়িয়ে ছোট ছোট জ্যান্ত মাছ নিয়ে ঠান্ডা ঘরের গলিতে ঢুকল। ওখানে যে পেঙ্গুইন গজিয়েছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। বড় মাস্টার অবাক হয়ে বললেন, কি বলেছে তলাপাত্র? ঠান্ডা ঘরে পেঙ্গুইন গজিয়েছে, মাছ গজায়নি? তলাপাত্র আস্তে আস্তে বললেন, না স্যার, জল ছাড়া মাছ বাঁচবে কি করে? বড় মাস্টার আরও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় মা বাবা ফিরে এলেন। আরে গুপি, তুই এখানে? এদিকে তোর ছোট মামাটি যে এবার সত্যি ফেরার হয়ে গেছে, সে খবর রাখিস? বাবা খুব হাসতে লাগলেন। কিন্তু আমাদের হাত পা জমে বরফ। ছোট মামা ফেরারি হলে আমাদের চাঁদে যাওয়ার কি হবে? বাবা একটা চেয়ারে বসে পড়ে বললেন, সে এক কাণ্ড মশাই। বইয়ের সঙ্গে চাঁদু ছোকরার সম্বন্ধ নেই। খালি অলিতে গলিতে ঘুরবে আর রাজ্যের রাবিশ কিনে আনবে। যত সব মলার ছেঁড়া বাজে বই আর জং ধরা লোহার টুকরো। নিজের ঘরটাকে ছাদ অবধি বোঝাই করে ফেলেছে। তারপর কাল একেবারে বাঘের সঙ্গে মুখোমুখি। বাছাধন বাজারের থলি বোঝাই পেরেক, শেকল ইত্যাদি নিয়ে বাড়িতে ঢুকছেন, তাও সোজা পথে না, জলের পাইপ বেয়ে। আর পেছন থেকে বেল্ট খামচে ধরেছেন প্রাণেশবাবু। বড় মাস্টার বললেন, তিনি কে? কে আবার? ছোট মামার বাবা, অর্থাৎ গুপির দাদু। বুড়ো তো চোটে কাঁই, হতভাগা কিছুতেই পড়বে না। পাছে পালায়, তাই ঘরের শেকল তুলে দিয়েছিলেন। জানলা দিয়ে বেরিয়ে পাইপ বেয়ে পালালো। ছেলের হাত থেকে থলি পড়ে পেরেক ছড়িয়ে একাকার। তাই দেখে বুড়োর হাতও হয়তো একটু ঢিলে হয়েছিল, অমনি হ্যাঁচকা টানে বেল্ট ছিঁড়ে ছোকরা পকার পার। সারা রাত সারাদিন গেছে, ছেলের দেখা নেই। ও বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। আর তুই বলতে চাস তুই কিছু জানিসনি গুপি? গুপি তাড়াতাড়ি উঠে পড়ে বলল, আমি কি করে জানব? আমরা থাকি হেদোর কাছে, আর দাদুরা বাদুর বাগানে। যাই, অনেকগুলো হোম টাস্ক করতে হবে।
এই বলে দৌড়। গুপি চলে গেলে বাবা বললেন, ওই দুষ্টু মামা আর তার এমন ভালো ভাগ্নে, গুপির মতো হতে চেষ্টা করিস পানু। তারপর মেজ কাকুকে বললেন, আসল কথাই বলতে ভুলে গেলাম, চাঁদুর ঘর সার্চ করা হয়েছে, যদি কোথায় গেল তার কোনো ক্লু পাওয়া যায়। লোহার স্তূপের নিচ থেকে দুটো ভাঙা মোটর গাড়ির নম্বর প্লেট পাওয়া গেছে, দুটোই চোরাই মোটরের নম্বর প্লেট। মেজে কাকু বললেন, সে কি করে জানলে? আহা, চাঁদুর মা এমন কান্নাকাটি লাগিয়ে দিয়েছেন যে শেষ পর্যন্ত বুড়ো থানায় গিয়ে ছেলে হারানো ডায়েরি করে এলেন। সেখানে সবাই হেসেই কুটোপুটি, হারিয়েছে আবার কি, পালিয়েছে বলুন। ওইখানেই তোর বন্ধু নিতাই সামন্তর সঙ্গে দেখা, সেই ঘর সার্চ করে নম্বর প্লেট বের করেছে আর ফর্দ মিলিয়ে দেখেছে দুটোই হারানো গাড়ির নম্বর প্লেট। কাজেই চাঁদুর পেছনে এবার হুলিয়া লেগেছে। শুধু যে ঘর পালানো ছেলে তা তো নয়, একেবারে ফেরারি আসামি, ধরা পড়লেই হাতে হাত করা। শুনে সবাই থ। বাবা একটু হেসে উঠে গেলেন। তখন আমি বললাম, তা হতে পারে না, আমরা চাঁদে যাব বলে ছোট মামা স্পেসশিপ বানাবেন, তাই পেরেক টেরেক জমা করছেন। ওসব জিনিস উনি নিজের টিফিনের পয়সা দিয়ে শেড দরে কেনেন। কোথা থেকে ওগুলো কিনেছেন বের করতে পারলেই গাড়ি চড়ে বেরিয়ে পড়বে। মেজো কাকু বললেন, তাহলে কোথা থেকে কিনেছে সেটা জানা দরকার, অর্থাৎ ওকে ধরা দরকার। যাই দেখি নিতাই কি বলে। মেজো কাকু চলে গেলে বড় মাস্টার মশাই বললেন, ও কি পানু, অত মনমরা কেন? ওই ছেলেকে ধরবে নিতাই সামন্তরা, তাহলেই হয়েছে। ওদেরও এক হাটে কিনে আরেক হাটে বেঁচে আসতে পারে। তোমাদের চাঁদে যাওয়ার কোনো অসুবিধাই হবে না। অবশ্য চাঁদে যাওয়াটা আমি কোনোদিনই সমর্থন করব না। তাছাড়া পায়ের এক্সারসাইজগুলো করছো তো, নইলে চাঁদে যাবেই বা কি করে? কি বললে তলাপাত্র? মুখ তুলে কথা বলো না কেন? তোমাকে তো আর আমি খেয়ে ফেলব না। ছোট মাস্টার মশাই ভয়ে ভয়ে বললেন, ওই যে বর্মার গল্পটা। কোনটা? ওই ফুঙিদের মাছের গল্পটা? না না, ওই যে যখনই কি হয় তখনই আরেকটা কি হয়। বড় মাস্টার খুব হাসলেন। ও সেইটে, বুঝলে পানু, বিএ পাশ করিয়ে বাবা আমাকে কিছুদিন রেঙ্গুনে রেখেছিলেন। ওখানে আমাদের একটা আপিস ছিল। আপিসটা দেখতে ছোট, একটা এত সরু গলির মধ্যে যে তার ভেতরে মোটর গাড়ি ঢুকত না। কিন্তু সেখানে লক্ষ লক্ষ টাকার আমদানি রপ্তানি কারবার হতো। লোক গিজগিজ করত গলিটিতে। একদিনে এত কোটি কোটি টাকার লেনদেন বর্মার আর কোথাও হতো না। আমাদের থাকার জায়গা ছিল ওপরতলায়, পাশাপাশি দুটি বেশ বড় ঘর, রান্নাঘর, স্নানের ঘর। তা তোমার বৌঠান কিছুতেই একা বেরোবে না, সবটাতেই তার বেজায় সন্দেহ। বুঝলাম, লোক রাখতেই হবে, এবং যত পুরনো লোক হয় ততই ভালো। দুঃখের বিষয়, লোকেরা যেই একটু পুরনো হয়, রাধা বাড়ায় হাত পাকায়, অমনি বলা নেই কনেই কোথায় উধাও হয়। তারপর কিছুদিন ভারী অসুবিধে, লোক পাওয়া যায় না। তোমাদের বৌঠান রাধে খাসা, কিন্তু হাট বাজার আমাকে করতে হতো। এদিকে কাজের এতটুকু ক্ষতি হলেই বাবা হয়তো রেগে মেগে ত্যায্যপুত্র করে দেবেন। এ বাড়ি ও বাড়ি জিজ্ঞাসা করে টের পেলাম, শুধু আমাদের বাড়িতে নয়, সব বাড়ির ওই এক অবস্থা। মাস তিনেক ওইভাবে চলে, তারপর আস্তে আস্তে আবার লোক পাওয়া যায়। ভাবলাম এ দেশের ওই রকমই ব্যাপার। এরা 6 মাস কাজ করে তো 3 মাস দেশে বসে খায়। 2 বছর এভাবে চলল। তারপর সালোয়ের নদীতে মানপু বলে একটা ছোট জায়গায় যেতে হলো। একাই গেলাম, পরিবার নিয়ে যাওয়া নিরাপদ নয়। বেজায় ডাকাতের উপদ্রব। পৃথিবীতে যেখানেই যাওয়া যাক না কেন, একটা না একটা ঝামেলা থাকেই। ওইখানে আমাদের কাঠগুদম ছিল, বন্দুকধারী পাহাড়ওয়ালা রাখতে হতো, নিজেদেরও যথাসম্ভব সতর্ক থাকতে হতো। ডাকাতির ঢেউ আসত। মাস 3 খুব ডাকাতি, তারপর 6 মাস সব চুপচাপ, তারপর আবার ডাকাতি। আমরাও তাই বুঝে কাজ গুছিয়ে নিতাম। ওই 6 মাসের মধ্যে টাকা কড়ির লেনদেন সেরে ফেলতে চেষ্টা করতাম। রেঙ্গুনের চাকর পালানোর আর মানপুর ডাকাতির কোনো সম্বন্ধ আছে কেউ সন্দেহও করতাম না।
বছর 5 বাদে রেঙ্গুনে একজনদের চাকর হঠাৎ মারা গেলে তার জিনিসপত্রের মধ্যে এমন সব চোরাইমাল বেরোল, যাতে আর কোনো সন্দেহই রইল না যে যারা 6 মাস ভালো মানুষ সেজে রেঙ্গুনে লোকের বাড়িতে কাজ করত, তারাই মানপুতে 3 মাস দুর্ধর্ষ ডাকাতি করত। কিসের সঙ্গে কিসের সম্বন্ধ যে আছে কাজেই কিছু বলা যায় না। চলো হে তলাপাত্র, তোমাকে ভূতের গলিটা পার করে দিয়ে আসি। ওরা চলে যাবার আধ ঘন্টা পর রামকানাই আমার জন্য হরলিক্স নিয়ে এলো। মুচকি হাসতে হাসতে বলল, যত সব বিদ্যে দিগ্গজ হয়েছেন। আমি বললাম, কি যে বলো রামকানাই, বড় মাস্টার কত দেশ ঘুরেছেন, কত রকম দেখেছেন। রামকানাই বলল, মুখে যত বউয়ের উপর দয়া, আর ওদিকে একবার তাকিয়ে দেখো না, দুমুখো সাপ। আমি কিন্তু আজ রাতে তোমার ঘরে শোব না, যাত্রা দেখতে যাব। ভয় করে তো বড় মাস্টারকে ডাকতে পারো। বড় মাস্টার মশাইকে ভক্তি করি বলে রামকানাইয়ের যত রাগ। তবু ওদের জানলার দিকে তাকিয়ে একটু আশ্চর্য না হয়ে পারলাম না। এত দূর থেকে কথা শোনা যায় না, শুধু ছায়ার মতো দেখা যায়। মনে হলো বোকবার আঙ্গুল তুলে মাস্টারমশাই বউকে সাছাচ্ছেন। বড় কষ্ট হল। সে রাতে আর কিছুতেই ঘুম আসছিল না। বারবার উঠে বসে জানলা দিয়ে দেখছিলাম বড় মাস্টারমশাইয়ের ঘরে তখনও আলো জ্বলছে, আর বড় মাস্টারমশাই ঘরময় অস্থিরভাবে পায়চারি করছেন। একবার তন্দ্রা মতো এসেছিল, চমকে জেগে উঠলাম। কে ঠোঁট চেপে শীষ দিচ্ছে। এ তো গুপির আর আমার গোপন সংকেত। এত রাতে গুপি কি করে এলো? হাতে ভর দিয়ে এক লাফে গাড়িটাতে চড়ে জানলার কাছে গিয়ে দেখি, যা ভেবেছি তাই। ছাপাখানার ঘোরানো সিঁড়িতে গুপি দাঁড়িয়ে, কাঁধে একটা তক্তা। আমি ইশারা করে ডাকতেই তক্তাটা যথাস্থানে ফেলে স্বচ্ছন্দে ফাঁকটুকু পার হয়ে আমাদের ঘোরানো সিঁড়িতে উঠে এলো। বাবা, ওই 3 তলার উপর সরু তক্তার উপর দিয়ে ওকে হাঁটতে দেখে আমার গলা শুকিয়ে কাঠ। আমাদের সিঁড়িতে উঠে আবার ঝুঁকে তক্তাটাতে টান দিল। দেখি এই মাথাটা আমাদের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলেছে। ওইখানেই তক্তাটা ঝুলতে লাগল। আমার শোবার ঘরের পাশেই খাবার ঘর, তার বাইরে সরু বারান্দা। কার্নিশ বেয়ে 2 হাত হেঁটে সেই বারান্দায় উঠতে গুপির 5 মিনিটও লাগল না। আমি খাবার ঘরের দরজার নিচু ছিটকিনিটা খুলে দিলাম। গুপি ঠোঁটের ওপর একটা আঙুল রেখে আস্তে আস্তে আমার ঘরে এলো। খাবার ঘরের পর বসবার ঘর, তার ওপাশে মাদের ঘর। তবু আমার দরজাটা ভেজিয়ে দিলাম। গুপি বলল, বাড়িতে বলে এসেছি তোর এখানে খাবো শোবো। খাবার কোথায় পাবো? ডুলিতে পাউরুটি থাকতে পারে। আরে দূর, ছোট মামার কাছে খেয়ে এলাম এক্ষুনি। পরোটা, কাবাব, ক্ষীরের সন্দেশ। এমন চমকে গেলাম যে জিভ কামড়ে ফেললাম। গুপি বলল, এসব কথা কাউকে বলবি না। ছাপাখানার ওই যে ঘোরানো সিঁড়ির মাথায় দরজা দেখছিস, ওটা ছোট মামার ঘর। ছোট মামা ছাপাখানার বদলি নাইট ওয়াচম্যানের চাকরি পেয়েছে। এই বলে গুপি মুখ চেপে বেজায় হাসতে লাগল। সবাই জানে ও আগের পাহারাওয়ালার ছোট ভাই। একটু পরেই আমার আরাম কেদারায় কুশন মাথায় দিয়ে শুয়ে পড়ে গুপি বলল, দাড়ি পরে কি অদ্ভুত দেখাচ্ছে সে আর কি বলবো। নকল দাড়ির নিচে সত্যি দাড়ি গজাচ্ছে। এই 2 দিনেই চমৎকার খোঁচা খোঁচা বেরিয়েছে। কিন্তু ভুলে যাস না যে ওর প্রাণ তোর হাতে। এই বলে পাশ ফিরে গুপি দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আমারও গায়ের রক্ত গরম হয়ে উঠেছিল। আমাকেও গুপির আর ছোট মামার উপযুক্ত হয়ে উঠতে হবে। আস্তে আস্তে পা দুটোকে গুটোতে চেষ্টা করলাম। আশ্চর্য হয়ে টের পেলাম অন্যদিন কিছু হয় না, আজ কিন্তু পায়ের গুলিটাকে বেশ শক্ত করতে পারছি। শুয়ে শুয়ে ভাবলাম, কাল সকালে গুপিকে দেখে মা কি বলবেন? নিশ্চয়ই জানতে চাইবেন কোথা দিয়ে এসেছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 7টা বেজেছে। রামকানাই আমার হরলিক্স এনেছে। গুপির কোনো চিহ্ন নেই। পরে জানলার কাছে গিয়ে দেখি তক্তাটাও নেই। তবে স্বপ্ন যে নয় তার প্রমাণ গুপি তার ছেঁড়া চটি ফেলে আমার আস্ত চটি পরে চলে গেছে। যাকগে,
আমার চটিই বাকি আর জুতোই বাকি, আমি তো দুপায়ে ল্যাংড়া। এ কথা ভেবে বেজায় কান্না পাচ্ছিল। ভাগ্যিস রামকানাই ঠিক সেই সময় গরম গরম 3 কোনা পরোটা আর কাল রাতের বাকি 2টো মাংসের আলুর চপ এনে হাজির করল। তাই মনটা আবার ভালো হয়ে গেল। আজকাল ছোট মাস্টারও রোজ আসেন। ডাক্তারবাবু বাবাকে বলেছেন যে আমার নানা রকম ভালো হাতের কাজ শেখালে মন টন ভালো থাকবে, তাহলে ঠ্যাং দুটোও তাড়াতাড়ি সারবে। নাকি রোগটা ঠ্যাংয়ের নয়, মনের। মনের জোর হলেই পায়ের জোর হবে। কিছু বললাম না, কারণ হাতের কাজ শিখতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি তো নেই, বরং আগ্রহ আছে বলা যায়। বড় মাস্টার বাবাকে বললেন, তলাপাত্র, যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদির ছোট ছোট মডেল তৈরি করতে ওস্তাদ। আমাদের নাইট স্কুলের বড় ছেলেদের দিয়ে রেলগাড়ি আর ইঞ্জিনের যে খাসা মডেল করিয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন। বাবাকে দেখাবার জন্যে মডেলটা আনলেনও বড় মাস্টার। দেখে স্তম্ভিত হয়ে গেলাম। অবিকল একটা রেলগাড়ি। দরজা, জানলা, স্প্রিং, চাকা, আলো, পাখা, জলের ট্যাঙ্ক, লাইন, ব্রেক, অ্যালার্ম সিগন্যাল, ইঞ্জিনের যাবতীয় কিছু একেবারে হুবহু সত্যিকার গাড়িতে যেমন থাকে, রং টং দিয়ে তৈরি। আমার ঘরের মেঝেতে লাইন বসিয়ে প্লাগ লাগিয়ে সেই গাড়ি চালানো হলো। তার বাঁশিটি পর্যন্ত অবিকল। কি বলবো, গায়ে কাঁটা দিচ্ছিল। সেদিন রাতে মা বাবার মুখে ছোট মাস্টারের প্রশংসা আর ধরে না। এতদিন চোট চোট চেহারা, সোজা তাকায় না কেন ইত্যাদি কি না বলেছেন সবাই। আজ একেবারে উল্টো কথা। তখনই ঠিক হয়ে গেল ছোট মাস্টার রোজ বিকেলে নাইট স্কুলে যাবার আগে আমাকে 1 ঘণ্টা 2 হাতের কাজ শেখাবেন। ভালোই হলো, ওই সময়টাই আমার ভালো কাটত না। আগে ওই সময়টা খেলার মাঠে কাটত। রোজ 4টে থেকে 6টা যদি মডেল তৈরি করা যায়, বিশেষ করে ছোট মাস্টারের সঙ্গে, তাহলে মন্দ কি। তাছাড়া আমার আরেকটা মতলবও আছে। প্রথম দিন ছোট মাস্টার এসে কিছু বলবার আগে আমি বললাম, স্পেসশিপের মডেল তৈরি করা যায় না? ছোট মাস্টার একটু হক চকিয়ে গেলেন। একেবারে স্পেসশিপ দিয়ে শুরু করবে নাকি? আগে ছোটখাটো 2টো একটা জিনিস করলে হয় না? আমি বললাম, বেশ তো, আগে ছোটখাটো জিনিস দিয়ে না হয় শুরু করা যাবে। ওই যে সেদিন পাক খাওয়ার মেশিনের কথা বলছিলেন, তাই দিয়ে আরম্ভ করা যাক। ওই বইটাতে তার ছবিও আছে। অন্য কেউ হলে হয়তো বকাবকি করত, কিন্তু ছোট মাস্টার বললেন, আচ্ছা তাই হবে। তাহলে বই থেকে ওই যন্ত্রটার পার্টগুলোর ছবি এঁকে নিতে হবে আগে। কাগজ, পেন্সিল, রবার সবই তো আছে। মাপ নেবার জন্য কম্পাস ইত্যাদিও লাগবে। সব ওই মাপেই এঁকো। তারপর একবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, সত্যি সত্যি যাবার ইচ্ছে আছে দেখছি। কাগজে দেখলাম আমেরিকানরা সম্ভবত এই বছরই চাঁদে মানুষ নামাবে। আমি আরেকটু হলে নিজের পায়ে দাঁড়িয়ে উঠছিলাম। পেছনটাকে চেয়ার থেকে খানিকটা বোধহয় তুলেই ফেলেছিলাম। কিন্তু সে কথা মনে হতেই ধপ করে আবার চেয়ারের উপর পড়ে গেলাম। ছোট মাস্টার সব দেখলেন, বললেন, লাগেনি তো? চাঁদে যাবে বলে যে সবার আগে যেতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া নিজেদের স্পেসশিপে করে যেতে হলে একটু দেরি তো হবেই। বৈজ্ঞানিকরা আগে গিয়ে দেখেই আসুক না সেখানকার অবস্থাটা কীরকম, কি বলো? সেই বুঝে ব্যবস্থা করা যাবে। মাটির নিচে উপনিবেশ করতে সময় নেবে। আমি বললাম, বাবা বলছিলেন এর মধ্যে রাশিয়ানদের একটা জন্ড 5 চাঁদের চারদিকে ঘুরে ফিরে এসেছে। এর আগে চাঁদে রকেট নেমেছে বটে, কিন্তু একবার নেমে আবার উঠে ফিরে আসেনি। বোধহয় মানুষ না গেলে সেটা খুব শক্ত হবে। ইস, পা দুটোর উপরে এমন রাগ হয়। এই বলে পা দুটোকে শক্ত করবার চেষ্টা করলাম। কেমন যেন ঝিঝি ধরার মতো মনে হল। ঠিক সেই সময় একটা ছোট বান্ডিল হাতে নিয়ে গুপি এসে উপস্থিত। স্কুলের জন্মদিন বলে সেদিন নাকি একটাই ছুটি হয়ে গেছে। পুঁটলিতে কি? গুপি একটু লজ্জা পেল। খিদিরপুর ডকের কাছে নাকি খুব সস্তায় খুব দরকারি পুরনো সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তারই কিছু কিনে এনেছে। খুলে দেখলাম নাইলনের হাওয়া বালিশ। হাওয়া না থাকলে রুমালের মতো ছোট করে ভাঁজ করে ফেলা যায়। নাইলনের জলের বোতল আর খাবার রাখার থলি। হাঁ করে ছোট মাস্টার গুপির দিকে চেয়ে রইলেন।
গুপি বলল, হ্যাঁ স্যার, আগে থাকতেই বন্দোবস্ত করে ফেলা ভালো। বেশি দিন তো আর নেই, নিজেদের খাবার দাবার নিজেরা নিলেই ভালো। শুনলাম 5 দিনের ওয়াস্তা। 5 দিন মানে খালি রকেট 7 দিনে গিয়ে ফিরতে পারে বটে, কিন্তু লোকজন জিনিসপত্র থাকলে নিশ্চয়ই কিছু বেশি সময় লাগবে, হয়তো যেতে আসতে 5 মোট 10 দিন। আমি বললাম, চোঙা মতো ওটা কি? গুপি হেসে বলল, এটাই তো আসল জিনিস, চাঁদ দেখার টেলিস্কোপ। কোনো জাহাজের খ্যাপা ক্যাপ্টেন নাকি ওটাকে বন্ধক দিয়ে টাকা দিয়েছিল আর ছাড়াতে আসেনি। টেলিস্কোপ? টেলিস্কোপ দিয়ে কি হবে? ছোট মাস্টার লাফিয়ে উঠলেন, আকাশ দেখার টেলিস্কোপ নাকি? সে তো অন্যরকম দেখতে হয়। তারপর টেলিস্কোপটা বের করে বললেন, না, আকাশ দেখার নয়, কিন্তু খুব পাওয়ারফুল। সমুদ্রে দূরে দেখার জন্য ব্যবহার হয়। আকাশে অ্যারোপ্লেন ইত্যাদিও দেখা যায়, দেখবে নাকি পানু? ছোট মাস্টার টেলিস্কোপের লেন্স পরিষ্কার করে দিয়ে ফোকাস ঠিক করে আমার হাতে দিলেন। আমি জানলা দিয়ে চারদিকে দেখতে লাগলাম। সব অন্যরকম লাগলো। ঠান্ডা ঘরটাকে ভালো করে দেখলাম। মনে হলো ছাদে কি সব পায়চারি করছে। ছোট মতো, সাদা কালো, আলো কম বলে ভালো করে বুঝতে পারলাম না। হঠাৎ একটা সন্দেহ হলো, গুপি নিশ্চয়ই গুপি আমার হাঁটুর উপর খুব জোরে চিমটি কাটল। আমি টেলিস্কোপ নামাতেই ঠোঁটের ওপর আঙুল রেখে কিছু বলতে মানা করল। মুখে বলল, চাঁদ উঠেছে, দেখ ভালো করে। চাঁদের দিকে টেলিস্কোপ ফেরালাম। অদ্ভুত লাগল। অবশ্যই পাহাড় পর্বত এটা দিয়ে দেখা গেল না, কিন্তু আরেকটা জিনিস দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল। স্পষ্ট দেখলাম জিনিসপত্রে বোঝাই ডানাওয়ালা একটা নৌকোর মতো কি যেন চাঁদের মুখের উপর দিয়ে আস্তে আস্তে ভেসে গেল। কয়েক সেকেন্ডের জন্য তার কুচকুচে কালো আকৃতি পূর্ণিমার চাঁদের সোনালি গায়ের উপর পরিষ্কার ফুটে উঠল। তারপরই চাঁদ পেরিয়ে এক টুকরো কালচে মেঘের পেছনে অদৃশ্য হয়ে গেল। আমার মুখ দেখে ওরা দুজন চেঁচাতে লাগল, কি হলো, কি হলো, শরীর খারাপ নাকি? আমি বললাম, না, চাঁদে যাবার প্রথম নৌকোটাকে বোধহয় দেখলাম, লটবহর নিয়ে যাচ্ছে। আচ্ছা গুপি, ছোট মামা কি? গুপি বলল, চুপ। ছোট মাস্টার তাড়াতাড়ি উঠে পড়লেন। আচ্ছা আমি তাহলে আসি, আমি থাকলে তোমাদের কথাবার্তার অসুবিধে হয়, আর তাছাড়া নাইট ক্লাসের আর বেশি দেরিও নেই। বলেই বোধহয় একটু রেগে হনহন করে চলে গেলেন। খুব খারাপ লাগল, কিন্তু গুপি খুশি হয়ে বলল, যাক, বাঁচা গেল। লোকটা ঠিক ছিনে যোগ, কিছুতেই তোকে ছাড়তে চায় না। আমি বললাম, না রে গুপি, উনি রবিবার ছাড়া রোজ আমাকে 2 ঘন্টা করে হাতের কাজ শেখাবেন। প্রথমে আমরা স্পেসশিপের মডেল বানাবো, তারপর সেটাকে বড় করে বানাতে কতক্ষণ। শুনে গুপিরও কি উৎসাহ। আমি বললাম, আচ্ছা, ছোট মামাকে তো আর একদিনও দেখতে পেলাম না গুপি, চাকরি গেল নাকি? গুপি বলল, আরে না না, তাই যায় কখনো? ছোট মামা ভয়ঙ্কর চালাক, প্রেসের ভেতরে আজকাল ওর দিনের বেলায় ডিউটি। বড় সাহেবকে পটিয়েছে ক্যান্টিন দেখে, তার জন্য পয়সা নেয় না, কিন্তু 2 বেলা খাবার পায়। বড় সাহেবেরা যা খায় ও তাই খায়, চপ, কাটলেট, মুরগি ভিন্দালু, পুডিং। দুজনেই খানিকক্ষণ চুপ করে সেসব কথা ভাবতে লাগলাম। তারপর গুপি বলল, কিন্তু বড় মাস্টারের কি রাগ, ওকে চেনেন না, জানেন না, তবু কেবলই ছোট সাহেবের কান ভাঙাতে চেষ্টা করবেন। স্রেফ হিংসে। ছোট মামা খাবে ক্যান্টিনে আর বুড়ো খাবে তেওয়ারির দোকানে, এই আর কি। সমস্তক্ষণ ছোক ছোক করে ছোট মামার পেছনে ঘোরেন। প্রুফ দেখেন না হাতি, একটু যে তদন্ত করবে ছোট মামা সেজো নেই। আমি বললাম, কেন, রাতে তদন্ত করলেই হয়। শুনে গুপের কি হাসি, তাহলেই হয়েছে। ছোট মামার যা ভূতের ভয়, ও রাতে গলি দিয়ে নামলো আর কি। আমি অবাক হয়ে গেলাম, তবে না নাইট ওয়াচম্যানের কাজ নিয়েছে বলেছিলি? তাতে কি হয়েছে, সব নাইট ওয়াচম্যানরাই ভূতের নামে জুজু। ছোট মামা সিঁড়ির মাথা থেকেই চকিদারি করত, আগের ওয়াচম্যানই তাই বলে দিয়েছিল, সেও তাই করত। এখানকার রাতের পাহারাওয়ালারাই তাই করে। আর যারা ভূতে বিশ্বাস করে না, তারা দেয়ালে ঠেস দিয়ে ঘুমোয়।
মোট কথা ঠান্ডা ঘরে কীরকম স্পেসশিপ তৈরি হচ্ছে আর কারাই বা তৈরি করছে এ বিষয়ে এতটুকু তদন্ত করার সময় পাচ্ছে না ছোট মামা। তাছাড়া ওই সরকারি ছাপাখানাটা কি কম পুরনো ভেবেছিস নাকি? কোম্পানির আমলে ওটা এদিককার সবচেয়ে বড় গুদমঘর ছিল। মোটে 80 বছর হলো ছাপাখানা হয়েছে। ভূতফুত থাকলে ওখানেই থাকা কিছু বিচিত্র নয়। ছোট মামা রাতে শুয়ে শুয়ে হাঁচড় পাঁচড় ওয়া ওয়া শব্দ শোনে। কোন দিন না আবার ঘরের ছেলে ঘরে ফিরে যায়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লীলা মজুমদারের লেখা নেপোর বই। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।